আচ্ছা, ল্যাব সেকেন্ড ইয়ার, গুড মর্নিং। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে কিছু পড়াই নাই আপনাদের পারফরমেন্সের কারণে। আজকেও কিছু পড়াবো নাকি আমি বুঝতেছি না। যদি আপনারা যদি না বলেন কোন টপিকস পড়ানো হয়েছিল, তাহলে আমি ধরে নিব হচ্ছে আপনারা কোনো কিছুই পড়তেছেন না। ঠিক আছে, তাহলে আমি তো এই ক্ষেত্রে তো আমি আর আগাতে পারতেছি না। আপনারা যদি না পড়েন, ঠিক আছে, না পড়লে তো আর যা পড়াচ্ছি সেগুলো বৃথা, আর যেগুলো পড়াবো সেগুলো কোনো কাজে আসবে না। সেজন্য আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি কোন টপিকস পর্যন্ত আমি শেষ করছিলাম, ওটা একটু আমাকে ক্লিয়ার করে জানান। যদি জানান তাহলে আমি নেক্সট টপিক্সে যাব, না হলে আমি আজকেও গত দিনের মতো আজকে আমি ক্লাস বন্ধ করে দিব। ঠিক আছে, নেক্সট টপিক্স আমি যাব না আপনারা যদি আমাকে না বলেন। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের লাস্ট টপিকস কোনটা পড়ানো হয়েছিল এটা আমাকে ক্লিয়ার করে বলেন। মেটাপ্লাসিয়া পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা, মেটাপ্লাসিয়াটা কি পুরোটা কমপ্লিট হয়েছিল? মেটাপ্লাসিয়া আমি কি ফুল শেষ করছিলাম? মেটাপ্লাসিয়া যদি ফুল শেষ করে থাকে তাহলে আপনাদের আজকে নেক্সট টপিকস হচ্ছে ইনফ্লামেশন। মেটাপ্লাসিয়া পুরোটা শেষ হয়। মেটাপ্লাসিয়া আমি কতটুকু পর্যন্ত পড়াইছিলাম? মেটাপ্লাসিয়া ডেফিনেশন তো পড়াইছিলাম, এরপরে আমি কতটুকু পড়াইছিলাম? কোন টপিক্স পর্যন্ত একটু দেখেন তো। মেটাপ্লাসিয়া কোন টপিক্স পর্যন্ত একটু পড়াইছিলাম একটু দেখেন। আমি কি এটা পড়াইছিলাম? হোয়াই মেটাপ্লাসিয়া ইজ টু এজড সোর্ড, এটা কি পড়াইছিলাম? হোয়াই মেটাপ্লাসিয়া ইজ টু এজড সোর্ড, এটা আমার যতটুকু মনে আসছে আমি পড়াইছিলাম সম্ভবত। একটু দেখেন, এটা আমার একটু জানান, ঠিক আছে? হোয়াই মেটাপ্লাসিয়া ইজ কল্ড টু এজড সোর্ড, এটা কি পড়ানো হয়েছে? আমার যতটুকু মনে পড়ে এটা পড়ানো হয়েছিল, তাও একটু দেখেন, আপনার একটু দেখে বলেন। এখানে ক্লাস তো অনেকজনই করেন, কিন্তু ক্লাসে শুধু মনীষা দাস মিশু শুধু উনি কথাবার্তাগুলো লিখতেছে, আর কেউ কিছু বলতেছে না। বাকিরা কি ক্লাস কি এমনি দেখার জন্য আসেন? আপনারা কি পড়েন না কোনো কিছু?
এর আগের ক্লাসে আপনারা কিছু বলতে পারেন নাই, যে ছিলেন সে বলতেছিল কি আমি ওই দিন ক্লাসটা করতে পারি নাই। এগুলো তো আমি তো এক্সকিউজে তো লজ্জা পাবে এগুলো শুনলে, ঠিক আছে? এক্সকিউজ দেওয়ার একটাই আছে, এগুলো তো কোনো এক্সকিউজও না। শুধু একজনই বলতেছে মানে এই এতটুকু পড়ানো হয়েছে, এতটুকু এটা হয়েছে ওটা হয়েছে, বাকিরা কি করছেন আমি তো কিছু বুঝতেছি না। আপনারা তো আসলে কিছুই পড়তেছেন না, বাসায় আছেন নাকি জবে আছেন এটাও বুঝতেছি না। আমি ধরে নিলাম আপনারা সবাই জবে আছেন, আমি ধরে নিলাম, কিন্তু জবে থাকার পরও আপনারা যা পড়তেছেন সেটা তো আপনাদের তো অ্যাটলিস্ট বলতে পারার কথা যে মানে এটা পড়ানো হয়েছে, এগুলা নেক্সট টপিক্সে আলোচনা হওয়ার কথা ছিল, অথবা এগুলো জাস্ট এতটুকু বলা দরকার যে আমরা এতটুকু পর্যন্ত পড়ছি, এতটুকু তো অ্যাটলিস্ট বলা দরকার। এগুলো তো স্টুডেন্ট হিসেবে তো খুব লজ্জাজনক, ঠিক আছে? যারাই ক্লাস করতেছেন না কেন ল্যাব সেকেন্ড ইয়ারের, এটা তো স্টুডেন্ট হিসেবে আপনাদের জন্য খুব লজ্জাজনক যে আমি বলতে পারতেছি না লাস্ট টপিক্স আমি কি পড়ছিলাম, এটা তো খুবই লজ্জাজনক। আচ্ছা, মেটাপ্লাসিয়াটা আবার একটু বলতেছি, এটা দিয়ে আপনাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, সেলুলার অ্যাডাপ্টেশন এটা শেষ হবে, ঠিক আছে? মেটাপ্লাসিয়া এটা আমি আমি কিন্তু এই যেহেতু অনলাইন ক্লাস আমি এগুলো আলোচনা করার পক্ষপাতী না, সেম টপিক্স নিয়ে, কিন্তু তারপরেও যেহেতু শুধুমাত্র একজন হলেও বলতেছে, আমি শুধু ওনার জন্য হলেও ক্লাসটা নিচ্ছি। বাকিরা কি করতেছেন আমি আসলে কিছু বুঝতেছি না। আপনারা আসলে ক্লাসে এসে কি ঘুমান নাই কি করেন আমি জানি না, আল্লাহ জানে কি করতেছেন আপনারা এগুলা। আচ্ছা, তাহলে মেটাপ্লাসিয়া জিনিসটা একটু দেখেন আবার। তাহলে মেটাপ্লাসিয়াটা হচ্ছে এটা এটা হচ্ছে কি রিভার্সিবল চেঞ্জ। তাহলে মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। তাহলে এখানে হচ্ছে কি মানে নর্মালি হিস্টোলজিক্যালি যে সেল ছিল এখানে টোটালি ডিফারেন্ট একটা সেল পাওয়া যায়, ঠিক আছে? এখানে কি হয়, ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ বলা হচ্ছে, মানে এটা বলতে হচ্ছে কি ধরেন একটা নর্মালি যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ছিল টোটালি চেঞ্জ হয়ে আরেকটা স্ট্রাকচার চলে আসতেছে, কিন্তু এটা আবার চেঞ্জ হয় বলতেছে, কিন্তু এটা আসলে ওইভাবে চেঞ্জ হয় না, রিভার্সিবল চেঞ্জ আসলে এটা বলা যায় না, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু বলতেছে তারপর আমাদের বলতে হবে এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। আচ্ছা, আপনাকে তখন ধন্যবাদ যে এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে বলছেন। তারপরে আমি যেহেতু আবার বলা হয়েছে একটু একটু আমি আপনাদের মেটাপ্লাসিটা আবার রিপিট করতেছি, ঠিক আছে? এটা আবার রিপিট করতেছি, এটা হচ্ছে তাহলে মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। মানে হিস্টোলজিক্যালি আমাদের অনেক ধরনের সেল থাকে, ঠিক আছে? যেমন স্কোয়ামাস এপিথেলিয়াম, হিস্টোলজিক্যালি স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, কলামনার এপিথেলিয়াম থাকে, তারপর ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, অনেক ধরনের এপিথেলিয়াম আমাদের বডিতে আছে, এবং এগুলা এক এক জায়গায় এক এক ধরনের ফাংশন আছে বলে এগুলা ভাগ করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরেন, তাহলে এখন যদি একটা স্কোয়ামাস এপিথেলিয়াম যদি কলামনার এপিথেলিয়াম দিয়ে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওটার হিস্টোলজিও চেঞ্জ হচ্ছে, ফাংশনও চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই বলা হচ্ছে এখানে মেটাপ্লাসিয়াতে। তাহলে ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। তাহলে এক ধরনের সেল টোটালি আরেক ধরনের সেল দিয়ে কি হচ্ছে, রিপ্লেস হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেটাপ্লাসিয়া। তাহলে দেখেন টাইপস পড়ছিলাম কি দুই ধরনের, ঠিক আছে? এপিথেলিয়াম মেটাপ্লাসিয়া, একটা হচ্ছে কানেক্টিভ টিস্যু মেটাপ্লাসিয়া, দুই ধরনের মেটাপ্লাসিয়া আমরা পড়ছি। এখন এখানের মধ্যে হচ্ছে কি এপিথেলিয়াল মেটাপ্লাসিয়াতে আছে নাম্বার 1 হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, যেখানে হয় কি কলামনার এপিথেলিয়ামগুলা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কি হবে, রিপ্লেস হবে। যেমন কলামনার এপিথেলিয়াম থাকে, এক্সাম্পল হিসেবে ধরে নিলাম হচ্ছে আমাদের লাংসের ক্ষেত্রে ফুসফুসে কি থাকে, কলামনার এপিথেলিয়াম থাকে, ঠিক আছে? এখন এই কলামনার এপিথেলিয়াম যারা লং টাইম স্মোকার ওদের কি হয়, কলামনারগুলা স্কোয়ামাসে রিপ্লেস হয়ে যায়। তাহলে কলামনার এপিথেলিয়ামের কাজ বলছিলাম হচ্ছে কি এটা ডাস্ট ফরেন পার্টিকেলস যেগুলো ঢুকে না কেন সেগুলোকে কি করে বের করে দেয়।
তাহলে এখন কলামনার এপিথেলিয়ামের কাজ হচ্ছে বের করে দেওয়া। তাহলে যদি কলামনার এপিথেলিয়াম রিপ্লেস হয় স্কোমাস এপিথেলিয়াম দিয়ে, তাহলে স্কোমাস এপিথেলিয়াম সেটা করতে পারবে না, কারণ স্কোমাস এপিথেলিয়ামের কাজ হচ্ছে কি, ওরা সিক্রেশন করে, ঠিক আছে, মিউকাস সিক্রেশন করে, আরও বিভিন্নভাবে কি করে, ওরা জায়গাটা মূলত কি করে ভিজায় রাখে। তাহলে এখন স্কোমাস এপিথেলিয়াম যদি আসে, সেই ক্ষেত্রে যেহেতু কলামনার এপিথেলিয়ামের কাজ হচ্ছে ডাস্টগুলা, ওয়েস্ট পার্টিকেল, ফরেন বডি সবগুলোকে বের করে দেওয়া, তাহলে আর স্কোমাস এপিথেলিয়ামের কাজ হচ্ছে ভিজা রাখা। তাহলে এখন যদি কোনো একটা জায়গা যদি ভিজা থাকে, তাহলে ভিজা জায়গাতে ময়লা আরও বেশি আটকে থাকে। তাহলে স্কোমাস এপিথেলিয়াম যদি কলামনার এপিথেলিয়ামকে রিপ্লেস করে যদি লাংয়ের মধ্যে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে উল্টা আরও কী হচ্ছে, আরও অনেক বেশি ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে লাংস থেকে ডাস্ট পার্টিকেল, ফরেন বডি এগুলো বের হতে তো পারতেছে না, উল্টা আরও এগুলো কী হচ্ছে, আরও বেশি বেশি করে আটকে যাচ্ছে। তাহলে এটা কিসে, স্কোমাস এপিথেলিয়ামে হচ্ছে। এরপর কলামনার মেটাপ্লাসিয়া আরেকটা যেটা পড়ছিলাম, ওটা হচ্ছে কি রিফ্লাক্স ইসোফেজাইটিসের ক্ষেত্রে কি হয়, আমাদের স্টোমাকের মধ্যে, ঠিক আছে, স্টোমাকের মধ্যে হচ্ছে কি মেইনলি থাকে স্কোমাস এপিথেলিয়াম, কিন্তু এটা কলামনার এপিথেলিয়াম দিয়ে যদি রিপ্লেস হয়, সেক্ষেত্রে কি হবে, ব্যারেটস ইসোফেগাস ডেভেলপ করবে, ঠিক আছে। মানে এখানে ভিজা রাখার কথা ছিল স্কোমাস এপিথেলিয়ামের মাধ্যমে, কিন্তু এখানে ভিজা তো রাখতে পারতেছে না, উল্টা আরও কলামনার এপিথেলিয়াম এসে এখানে কি করতেছে, উল্টা আরও ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছে। এরপর আসতেছিল হচ্ছে ইম্পর্টেন্স অফ মেটাপ্লাসিয়া, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ মেটাপ্লাসিয়া। এখানে বলা হচ্ছে কি মেটাপ্লাসিয়া হচ্ছে এটা আসলে ইম্পর্টেন্সটা কি। নাম্বার 1 হচ্ছে দেয়ার মে বি নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন ফ্রম মেটাপ্লাসিয়া। এই মেটাপ্লাসিয়া থেকে নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন মানে নিউপ্লাজম ডেভেলপ করতে পারে। নিউপ্লাজম কী জিনিস, সেটা হচ্ছে কি ক্যান্সার, ঠিক আছে, ক্যান্সার ডেভেলপ করতে পারে। আরেকটা হচ্ছে কি অল্টারেশন অফ নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন। এটা তো জানার কথা, মানে যদি আপনার হিস্টোলজিক্যালি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে, নর্মাল যে ফিজিওলজিক্যাল ফাংশন সেটাও চেঞ্জ হয়ে যাবে, এটাই বলছে। এবং এই দুটোটাকে মিলাই বলা হচ্ছে কি ওয়াই মেটাপ্লাসিয়া ইজ টু এজড সোর্ড, ঠিক আছে। এটাই হচ্ছে মেটাপ্লাসিয়াকে দুই মানে তলোয়ার বলা হচ্ছে। টু এজড সোর্ড, দুই দিকে ধার, তলোয়ারটা দোনো দিকে ধার। কেন বলা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে অল্টারেশন নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন, আর নাম্বার 2 হচ্ছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। এই দুটোর কারণে মেটাপ্লাসিয়াকে টু এজড সোর্ডের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এটা আবার একটু রিভিউ করলাম। এরপর হচ্ছে আপনাদের নেক্সট টপিকস হচ্ছে ইনফ্ল্যামেশন, ঠিক আছে। আপনাদের বই সবার তো, আচ্ছা আপনারা তো নিউ সেকেন্ড ইয়ার, তাহলে বইতে মনে হয় বই সম্ভবত নাই, যাদের আছে তার ভালো, যাদের নাই তারা এখান থেকে আমি যা বলতেছি এগুলো একটু দেখে নেবেন আর কি। আচ্ছা ইনফ্ল্যামেশন, এটা ইনফ্ল্যামেশন আচ্ছা তাহলে দেখেন হচ্ছে ইনফ্ল্যামেশন। এই ইনফ্ল্যামেশন চ্যাপ্টারটা এখান থেকে রিটেন, ভাইভা প্রচুর কোয়েশ্চেন হয়, ঠিক আছে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। এই ভাইভাতে ইনফ্ল্যামেশন কাকে বলে, তারপর হচ্ছে একিউট ইনফ্ল্যামেশন কি, ক্রনিক ইনফ্ল্যামেশন কি, যা আমি বলবো আপনাদেরকে, আপনার প্রতিটা টপিক্সই মানে অনেক ইম্পর্টেন্ট, ভাইভার জন্য অনেক ইম্পর্টেন্ট। রিটেনেও এগুলো আসে, ঠিক আছে, এটা কোনটা কখন আসে সেটা বলে দেবো। তাহলে দেখেন ইনফ্ল্যামেশন ডেফিনেশনটা, এটা আপনার ডেফিনেশনটা এটা রিটেন প্লাস ভাইভা দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশন অফ ইনফ্ল্যামেশন।
ডেফিনেশন অফ ইনফ্লামেশনটা দেখেন একটু, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে বলতে চাচ্ছে কি, ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন ইন টিস্যুস। ঠিক আছে, ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন অফ টিস্যুস দ্যাট কনজিস্টস মেইনলি অফ রেসপন্সেস অফ ব্লাড ভেসেলস, migration and activation of leukocyte and systemic reaction. Inflammation is a complex reaction in tissues that consists mainly of responses of blood vessels, migration and activation of leukocyte and systemic reaction. তাহলে দেখেন এখানে আসলে ডেফিনেশনটা কি বলতেছে, এটা একটু ওয়ার্ডগুলো একটু জটিল মনে হলেও তেমন কিছুই না এখানে। ঠিক আছে, এখানে বলতেছে হচ্ছে কি, এটা ইট ইজ এ কমপ্লেক্স রিয়াকশন ইন টিস্যুস। এটা টিস্যুতে কি হয়, এক ধরনের কমপ্লেক্স কিছু রিয়াকশন দেখা যায়। ঠিক আছে, এখানে মূলত কি হয়, দ্যাট কনজিস্ট মেইনলি অফ রেসপন্সেস অফ ব্লাড ভেসেলস। এখানে মূলত ব্লাড ভেসেলে কিছু রেসপন্স দেখি আমরা। ঠিক আছে, মেইনলি অফ রেসপন্সেস অফ ব্লাড ভেসেলস, এবং কি হয় আরও মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইট। এখানে লিউকোসাইটগুলো কি হয়, লিউকোসাইট কোনটা, লিউকোসাইট হচ্ছে ডাব্লিউবিসি যেটা। ঠিক আছে, ডাব্লিউবিসিকে বলা হয় হচ্ছে লিউকোসাইট। তাহলে লিউকোসাইটে কি হয়, মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন। মূলত লিউকোসাইটটা আমাদের বডিতে কি থাকে, আছে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না। যখনই আপনার কোনো ফরেন পার্টিকেল ঢুকে আমাদের ব্লাডে যায়, ওটা ব্যাকটেরিয়া হতে পারে, যেটাই হোক, অর্গানালিজ যেটাই হোক না কেন, যদি আসে সেই ক্ষেত্রে কী হবে, আপনার লিউকোসাইটটা ফার্স্টে কী হবে, মাইগ্রেশন হবে এবং অ্যাক্টিভেশন হবে, এবং কী হবে, অ্যান্ড সিস্টেমিক রিয়াকশন, একটা ওভারঅল আমাদের বডিতে একটা সিস্টেমিক রিয়াকশন আসবে। তাহলে ইনফ্লামেশনটা বলা হচ্ছে কি, একটা কমপ্লেক্স, একটা জটিল একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কি হয়, আমাদের শরীর ব্লাড ভেসেলে এক ধরনের রেসপন্স করে, প্লাস কি হয়, মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইট, মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইট হয়, এবং কি হয়, এখানে সিস্টেমিক কিছু রিয়াকশন আসে। টোটাল ওভারঅল এই জিনিসটাকে বলা হচ্ছে কি ইনফ্লামেশন। এই ডেফিনেশনটা যেভাবে আছে এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে, এটা আপনারা বই না থাকলে নোট করে রাখেন, আর বই থাকলে তো বই যেভাবে আছে সেভাবে পড়ে নেবেন। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, আপনারা, আমি যেটা বলছি আপনাদেরকে, সব বই থেকে ফলো করা যাবে না। ঠিক আছে, এখানে ডেফিনেশনগুলো যেমন ধরেন আমাদের যেসব স্যাররা এক্সটার্নাল হিসেবে আসেন, ঠিক আছে, অনেকে দেখা গেছে কি, আপনার কিছু স্যারের আবার বইও আছে, যেমন জিল্লুর স্যার, ওনার নিজের লেখা বই আছে। ঠিক আছে, তো এখন উনি ওনার বইয়ের ডেফিনেশনটা শুনতে চায়। এখন ধরেন আপনি যদি ওনার বইয়ের ডেফিনেশনটা বলতে না পারেন, সেই ক্ষেত্রে আমি যেটা বলছি এটা হচ্ছে কি আবার টেক্সট বইয়ের ডেফিনেশন। ঠিক আছে, এখন আপনি যদি টেক্সট বই থেকে যে ডেফিনেশনটা এটাও যদি বলেন, তারা স্যার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, যে কোনো স্যারই, এটা যেই স্যারই আসুক না কেন এক্সটার্নাল হিসেবে, সেই স্যারই অ্যাকসেপ্ট করবে। সেজন্য আপনারা টেক্সট বই থেকে বলার চেষ্টা করবেন, মানে আমি যেটা বলছি এটা টেক্সট বইয়ের রেফারেন্স থেকে দেয়া। ঠিক আছে, এখন বোঝার জন্য আপনারা অনেকভাবে পড়তে পারেন, কিন্তু ডেফিনেশনগুলো বলার সময় যেভাবে থাকে, ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে একদম সেম টু সেম ওভাবে বলতে হবে। এখানে প্রতিটা ওয়ার্ডই আসলে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে কোনো ওয়ার্ডই আপনি চেঞ্জ করতে পারবেন না, যেভাবে আছে ওভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে ইনফ্লামেশন ডেফিনেশনটা গেল। এখন আসেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইনফ্লামেশন। ক্লাসিফিকেশন এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ডিউরেশন, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখানে আপনার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে কি, আচ্ছা, অ্যাকর্ডিং টু ডিউরেশন মানে টাইম অনুসারে, অ্যাকিউট, ক্রনিক, দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখেন অ্যাকিউট ইনফ্লামেশনটা আসলে কি, এটা মরফোলজিক্যালি আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকিউট ইনফ্লামেশনটাকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন স্যারাস, ফিব্রিনাস,
সাপোরেটিভ আলসার, আরও 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন এখানে স্যারাস, ফাইব্রিনাস, সাপোরেটিভ আলসার, আরও 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে আপনার এক্সাম্পলগুলো বললেও বলতে পারেন, না বললেও কোনো সমস্যা নেই, কিন্তু নামগুলো অবশ্যই বলতে পারতে হবে, ঠিক আছে। আপনার অ্যাকিউট ইনফ্লামেশনের মধ্যে 4 ভাগ, 4 ভাগের নামগুলো অবশ্যই পারতে হবে, এটা একদম ঠাডা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। একদম পিন পিন পয়েন্ট সব কিছু মনে রাখতে হবে। এরপর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে ক্রনিক নন স্পেসিফিক, ক্রনিক স্পেসিফিক, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মেইনলি অ্যাকিউট ইনফ্লামেশনটা অবশ্যই বলতে পারতে হবে, অ্যাকিউট ইনফ্লামেশনটা অবশ্যই পারতে হবে, ঠিক আছে। স্যারাস, ফিব্রিনাস, সাপোরেটিভ আলসার, এই 4টা অবশ্যই পারতে হবে। আচ্ছা, এখন এই যে টপিক্সটা পড়াবো এটা দিয়ে মূলত আজকে এটা শেষ করব। নেক্সট ইনফ্লামেশনটা আরও কয়েকদিন পড়াতে হবে, এটা বড় একটা চ্যাপ্টার, এটা আপনাদের আমি তো আগেই বলছি অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখেন হচ্ছে এটা কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন বা ইম্পর্টেন্ট ফিচার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন, ঠিক আছে। এখন এটা ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। ভাইভাতে এক্সটার্নাল স্যাররা প্রায় জিজ্ঞেস করেন এটা, মানে এটা হচ্ছে কি, যদি একটা অ্যাকিউট ইনফ্লামেশন বডিতে থাকে, ঠিক আছে, তাহলে কি কি ধরনের ফিচার দেখা যাবে, কি কি ধরনের সিমটম আসবে, ঠিক আছে। এখন ধরেন আমার ধরেন হাতে কি করলো, একটা পিঁপড়া কামড়ালো, ধরে নিলাম একটা পিঁপড়া কামড়াইছে। তাহলে পিঁপড়া যদি কামড়ায়, তাহলে পিঁপড়া কামড়ানোর পরে কি হয়, ওইটা ফুলে যায়, ঠিক আছে, ওটা লাল হয়ে যায়, ফুলে যায়, এবং ওখান থেকে ওটা আশেপাশের জায়গা থেকে একটু গরম থাকে। এটা যেহেতু ছোট সেজন্য ওভাবে বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু তুলনামূলক আপনার অন্য এরিয়া থেকে একটু গরম থাকে। তারপর এখানে কি থাকে, পেইন থাকতে পারে, এবং ওখানের মানে আমার যে জায়গাটাতে পিঁপড়া কামড়েছে সেখানের যে সেলগুলো ওগুলা ঠিকমতো কাজ নাও করতে পারে। এই ওভারঅল সবগুলো যে আমি যা বললাম এগুলো সব কার্ডিনাল সাইন, মানে পিঁপড়া কামড়ানোর পরে কি হয় এখানে। তাহলে দেখেন একটু মিলান। কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে রেডনেস, রুবোর বা রেডনেস। নাম্বার 2 হচ্ছে টিউমর বা সোয়েলিং। নাম্বার 3 হচ্ছে ক্যালর বা হিট। নাম্বার 4 হচ্ছে ডলর বা পেইন। নাম্বার 5 হচ্ছে ফাংশিও লেইসি, লস অফ ফাংশন, ঠিক আছে। তাহলে দেখেন, যেহেতু পিঁপড়া কামড়ানোর পরে কি হয়েছে, রুবোর বা রেডনেস হয়ে গেছে, লাল হয়ে গেছে। এরপর ওই জায়গাটা কি হয়েছে, টিউমর বা সোয়েলিং, ফুলে গেছে, ঠিক আছে। এরপর কি হয়েছে, ক্যালর বা হিট, ওটা অন্য এরিয়ার থেকে একটু গরম গরম ওই জায়গাটা একটু গরম হয়ে গেছে। এরপর হচ্ছে ওই জায়গাটা কি হবে, ওখানে কি থাকবে, ডলর বা পেইন থাকবে। এরপরে লাস্ট অফ অল হচ্ছে কি ফাংশিও লেইসি, লস অফ ফাংশন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনাদের এই জিনিসটা কিন্তু ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন বা হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এটা প্রায় জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, এটা পারতে হবে। এখন এই কোনটা কেন হচ্ছে এটা দরকার না, এটা যদি চান তাহলে আপনারা রিডিং দিয়ে রাখতে পারেন, কিন্তু এটা আসলে আপনাদের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় না, প্লাস রিটেনও আসে না, তো জানার জন্য পড়া, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন দিয়ে আমি আজকের মতো শেষ করতেছি। আপনাদের নেক্সট ক্লাসে আমি পরবর্তী টপিকস নিয়ে পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আপনারা পড়ে রাখবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আমি আপনাদেরকে হয়তোবা অনেক কিছু বলে ফেলতেছি যেটাতে আপনারা মন খারাপ করতে পারেন, কিন্তু আসলে মন খারাপ করেন বা যেটাই করেন এটা কিন্তু আপনাদের ভালোর জন্যই বলতেছি, ঠিক আছে। এখানে 2-1 জন আসলে বলতেছেন, আপনারা মানে কি হয়েছে না কতটুকু পড়ানো হয়েছে 2-1 জন বলতেছেন, বাকিরা আসলে বলতেছেন না, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি বাকিরা পড়তেছেনও না। অনলাইন ক্লাসগুলো আসলে কতটুকু বেনিফিশিয়াল হচ্ছে আপনাদের জন্য এটা আমি
দু একজন ছাড়া মনে হয় না দেখতেছে। এরকম যদি হয় তাহলে কিন্তু হয়তো বা অনলাইন ক্লাসগুলো বন্ধ হয়ে যেতে পারে। আমি কিন্তু আপনাদের লাস্ট ক্লাসটা কিন্তু নিই নাই মূলত এই কারণে, ঠিক আছে? আপনাদের তেমন কোনো পার্টিসিপেশন পাচ্ছি না। তারপরে আপনারা ঠিক মতো বলতেও পারতেছেন না। যারা আসতেছেন তারা আসলে কতটুকু বা ক্লাস করতেছেন, আমি আসলে এই জিনিসটা এই ব্যাপারে খুব হতাশ, ঠিক আছে? আপনাদের এগুলা দুই একজন ছাড়া, দুই একজনই বলবো আমি, দুই একজন ছাড়া বাকিরা আসলে পড়তেছেন না কি পড়তেছেন না আমি এটা তো জাজ করতে পারতেছি না, যেহেতু পরীক্ষা নিতে পারতেছি না। সেজন্য আমি বলে যাচ্ছি আপনারা পড়ে রাখেন এগুলা, কারণ এটা আসলে আপনাদের ভালোর জন্যই, ঠিক আছে? এই টপিকসগুলো যে যাচ্ছে আমি কিন্তু আর রিপিট করতে পারবো না। আমি আজকে আপনাদেরকে মেটাপ্লাসিটা একটু আবার রিপিট করছি, কিন্তু এভাবে রিপিট করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? রিপিট করার সুযোগ নাই, কারণ এগুলো অনলাইন ক্লাস, এগুলো আপনাদের অনলাইনে থাকতেছে, ঠিক আছে? ভিডিওগুলো প্রায় একদিনের চেয়ে বেশি থাকে, ঠিক আছে? এগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করা হয় না, একদিনের চেয়ে বেশি এগুলো ক্লাসে থেকে যায়। তাহলে যদি ধরেন কেউ যদি ক্লাস করতে নাও পারেন, যদি কোনো কারণে ক্লাসটা মিসও হয়, তাহলে এটা বলার সুযোগ থাকতেছে না যে কি মানে আমি ক্লাসটা করতে পারি নাই, ক্লাসটা মিস গেছে, এটা বলারও কোনো সুযোগ থাকতেছে না, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু আপনাদের ক্লাস প্রথম ক্লাসটাই হয় নাই, পরীক্ষা তখন অন্যদের পরীক্ষা চলতেছিল প্লাস আপনাদের পরীক্ষা ছিল, ওই কারণে আপনাদের কোনো ক্লাসই সম্ভবত ক্লাসে নেওয়ার সুযোগ হয় নাই, এগুলো সবগুলো অনলাইন ক্লাসেই হচ্ছে। তাহলে এখন এখন আরেকটা জিনিস হচ্ছে, এখন যেহেতু আপনাদের লাইব্রেরি খোলা, ঠিক আছে? তাহলে আপনারা বইটা কিনে ফেলেন। আমি তো এটা বলতেই ভুলে গেছি, আপনাদের এখন তো লকডাউন, তো শিথিল অবস্থায় আছে, আপনারা বই কিনে ফেলেন, ঠিক আছে? বই আপনারা কালেক্ট করে ফেলেন। এখন বই কালেক্ট করে ফেলার পরে করবেন কি, আপনাদের যে সিনিয়র ভাইয়া আপু আছে ওনাদের থেকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলা প্লাস কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবেন, আর হচ্ছে কি সিলেবাসটা কালেক্ট করবেন। ভাইয়া আপু যার থেকে পারেন অথবা অফিস থেকে বলুন, যেভাবে পারেন আপনারা কালেক্ট করে রাখেন এবং ওভাবে পড়তে থাকেন, ঠিক আছে? আসলে লাইব্রেরিতে থাকা অবস্থায় ক্লাস করি, বাসায় গিয়ে নোট করি, ঠিক আছে? আপনাদের কয়েকজন আসলে খুবই কষ্ট করতেছেন, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার। কিন্তু আপনারা যেটাই করেন না কেন, আমি এটাই বলতেছি, ধরেন আমি শুরুতেই এটা বলছি, আবারও বলতেছি, আপনারা ক্লাস যেহেতু আজকে করছেন, তাহলে নেক্সট ক্লাসে অ্যাটলিস্ট বলতে পারতে হবে যে কি আমি আগের ক্লাসে কোন টপিক্সটা পড়ছি, অ্যাটলিস্ট তো এটা বলতে পারতে হবে। এটা বলার জন্য তো আপনার সামনে বই লাগতেছে না, খাতা লাগতেছে না, এটা বলার জন্য কিছু লাগতেছে না, ঠিক আছে? আপনি যদি জবেও থাকেন, অ্যাটলিস্ট আপনাকে বলতে পারতে হবে যে কি আমি লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, এটা তো অ্যাটলিস্ট বলতে পারতে হবে, ঠিক আছে? তাহলে মনে কিছু রাখবেন না, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? যে টপিকসগুলো পড়ানো হচ্ছে সেই টপিকসগুলো পড়ে নেবেন। আর হচ্ছে যদি মিসও যায়, ভিডিওটা থাকতেছে, আপনারা দেখে নেওয়ার সুযোগটা পাচ্ছেন, এটা মিস করতেছেন না, এটা মিস যাবে না, সেজন্য মিস করবেন না এটা, ঠিক আছে? আর হচ্ছে সবাই ভালো থাকেন। আর যেহেতু আপনারা ল্যাবের মানুষ, আপনারা আর একটু বেশি সাবধানে থাকবেন, যেহেতু আপনাদের স্পেসিমেন থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে একটু রিস্ক বেশি, ঠিক আছে? একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিকস নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।